রাতের নীরবতায় আকাশে অজানার উদ্দেশ্যে ছুটে চলে উল্কাপিণ্ড। হাজারো লাখো তারা মিটিমিটি মিষ্টি আলো ছড়িয়ে জেগে থাকে অতন্দ্র প্রহরীর মতো। একবার ধীমান প্রশান্ত মনে তাদের দিকে তাকালে মনে হয় এই আকাশ যেন এক মহাকাব্য। মহাকালের লাখো কোটি গল্পগাথা আর মহাবিশ্বে ঘটে যাওয়া আনগিনত ঘটনা প্রবাহ আর বিবর্তনের বহু কাব্য সমাহারের এক অফুরান লেখাপত্র। কোন কবি লিখেছেন এই কাব্য, যার জীবন্ত রচনার মহাচ্ছন্ন শরাবপানে মূর্ছনায় মজে মন, তার সৃষ্টির রূপচ্ছটার রোশনীতে মুদে আসে নেত্রযুগল। এক অজানা সম্মোহনে হৃদয়ের গহীন হতে ফুৎকার আসে এক প্রেমের ছন্দে, এক অমোঘ প্রেমের টানে কর্ণকুহরে প্রবেশ করছে এক আহ্বান, যেন সেই প্রেমের কবি আমাকেই বলছেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজান ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। আর নিশ্চয়ই আমি আকাশে নক্ষত্রমণ্ডলী স্থাপন করেছি এবং তা দর্শকদের জন্য সুশোভিত করেছি। এই তো সেই কবি, তিনিই বলছেন, আর নিশ্চয়ই আমি আকাশে নক্ষত্রমণ্ডলী স্থাপন করেছি এবং তা দর্শকদের জন্য সুশোভিত করেছি। কিন্তু কারা সেই দর্শক? কোটি কোটি মানুষ এই জমিনে পদচারণায় মুখরিত। তিনি কাদেরকে দর্শক হিসেবে বিবেচিত করেছেন? সবাইকে তো বটেই, তবে সবাই দর্শক হবার যোগ্যতা রাখে না। কিন্তু এই আহ্বান তাদেরকে, যারা তাকে হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করে, তার দিকে প্রত্যাবর্তী হয় আর তাকে না দেখেই সিজদায় লুটিয়ে পড়ে। সেই দর্শকের একজন হয়ে চলুন গভীর অন্তর্দৃষ্টি দিয়ে আবার দেখি তারই শোভিত এই আকাশকে, কারণ তিনিই তো বলেছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি নক্ষত্ররাজি দ্বারা। সুস্পষ্ট ঘোষণা, তিনি মহাকাশকে সুশোভিত করেছেন নক্ষত্ররাজি দ্বারা। কেমন আকার এই নক্ষত্ররাজির, কতই বা এর বিস্তৃতি! এত নক্ষত্রমণ্ডল নয়, যেন এক আজিমুশান মেহফিলের জলসা বিস্তৃত রয়েছে পুরো আকাশ জুড়ে, যেন কোনো এক মহাসম্রাটের মনোরঞ্জনে তাহার স্তুতি আর প্রশংসামালার অবিরত বন্দনা চলছে, নীরবে নিবৃতে নিঃশব্দে। আর এই অবিরত শ্রুতিমধুর স্তুতিমালা হৃদয়ের গহীনে তারাই শুনতে পায়, যারা তাকে অনুভব করতে পারে হৃদয় দিয়ে, তাকে বুঝতে পারে অন্তর দিয়ে, তাকে অনুধাবন করতে পারে অন্তরের অন্তঃস্থল থেকে, তারই সৃষ্ট হাজারো নিদর্শনকে দেখে, যা রয়েছে নিজেদের মধ্যে, জমিনে আর আসমানে। আর তাই তো তিনি ঘোষণা করেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাyyana লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমি আমার নিদর্শনাবলী ব্যক্ত করব পৃথিবীর দিগন্তে এবং ওদের নিজেদের মধ্যে। এটা কি যথেষ্ট নয় যে তোমার প্রতিপালক সর্ববিষয়ে সম্যক অবহিত? তাই এই নক্ষত্রমালা তার অনন্য নিদর্শন, যা তিনি সুশোভিত করেছেন প্রকৃত দর্শকের জন্য, এবং এটি তিনি জানিয়েও দিয়েছেন এই জমিন এবং আসমান ও এই দুইয়ের মধ্যবর্তী শ্রেষ্ঠ ঐশী গ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীমে। যাপিত জীবনের দৌড়ে ছুটতে ছুটতে বিধ্বস্ত দেহমন, জীবনের সাথে আষ্ট্রেপৃষ্ঠে জড়িয়ে থাকা সকল মানুষের চাহিদা আবদার আর তাদের প্রতিপালন করতে গিয়ে কোন সময় নিজেই আষ্ট্রেপৃষ্ঠে জড়িয়ে গিয়েছি হাজারো চিন্তা, গ্লানি, দুঃখ, দুর্দশা, হতাশা, ব্যস্ততা আর ক্লান্তিতে। পা যেন আর চলতে চায় না, মস্তিষ্ক যেন হাত জোড় করে বলে, ক্ষমা করো, আর পারছি না। প্রিয় বন্ধু, এবার একটু বিশ্রাম, একটু গভীর থেকে স্মরণ করি যিনি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন, কিন্তু আমরা তা বেমালুম ভুলে গিয়েছি। কত শত অকারণের কারণে আজ আমি আপনি চোখে অন্ধকার দেখছি, অথচ কি করার কথা ছিল,
কি করছি? এইবার তো একটু তার নির্দেশ পালন করি। চলুন দেখে আসি তারই সৃষ্ট এই অনন্ত মহাকাশের মহাসমুদ্রে ভাসমান এই বিশাল নক্ষত্রপুঞ্জকে। কারণ তিনিই তো বলেছেন, নিশ্চয়ই আমি আকাশকে সুশোভিত করেছি নক্ষত্ররাজি দ্বারা। আমাদের দৃশ্যমান চতুর্দিকের আকাশে বিদ্যমান অসংখ্য অগণিত নক্ষত্রকে দেখে আমাদের মনে হয় কত তারা এখানে, কত বিশাল এই আকাশ। কিন্তু হয়তো আপনি জানেন না, আপনার চোখে দৃশ্যমান এই আকাশ মহান প্রতিপালকের সৃষ্ট নক্ষত্ররাজির মহাসমুদ্রের একটি ক্ষুদ্র অংশ মাত্র, যা কিনা সৈকতের দিগন্তহীন বালুকাবেলা হতে এক মুষ্টি বালি বা তার চেয়েও কম। চলুন এবার মহাকাশ বিজ্ঞানের ঘরে, এবং অবশ্যই তা কোরআনের আলোকে। এই যে আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা দিলেন তিনি নিকটবর্তী আকাশকে শোভিত নক্ষত্ররাজি দ্বারা সাজিয়েছেন, তার মিনিংসটা অ্যাকচুয়ালি কি? তার মিনিংস হচ্ছে সহজ ভাষায় মহাকাশের নক্ষত্রপুঞ্জ। এই নক্ষত্রপুঞ্জই মহান আল্লাহ তাআলার অনন্য নিদর্শন। যেমনটা তিনি অন্য আয়াতে বলেছেন, তিনি তার নিদর্শনাবলী ব্যক্ত করবেন পৃথিবীর দিগন্তে। একটু আগেই আমি ব্যাখ্যা করেছি মহাকাশের এই নক্ষত্রপুঞ্জই পৃথিবীর দিগন্তে তথা মহাকাশে মহান আল্লাহ তাআলার অনন্য নিদর্শন। কত সায়েন্টিফিক্যালি সুপার অ্যাডভান্স এই পবিত্র কুরআন, যেটা নাজিল হয়েছে এখন থেকে 1450 বছর আগে। ফিরে আসি নক্ষত্রপুঞ্জের কথায়। বলে রাখি, মহাকাশে নক্ষত্ররা পুঞ্জ পুঞ্জ আকারে ভাগ ভাগ হয়ে থাকে বিশাল বিশাল এলাকা জুড়ে। ঠিক তেমনি আমরাও প্রায় 40,000 কোটি নক্ষত্রের একটি বিশাল নক্ষত্রপুঞ্জের ক্ষুদ্র এক সদস্য, তথা আমাদের সূর্যের আওতাধীন অকল্পনীয় ক্ষুদ্র একটি গ্রহের বাসিন্দা। আমরা যে নক্ষত্রপুঞ্জের কথা বলছি তার সায়েন্টিফিক নেম গ্যালাক্সি। মহাকাশ বিজ্ঞানের তত্ত্ব অনুসারে এই মহাবিশ্বে এরকম প্রায় 2 ট্রিলিয়ন বা 2 লাখ কোটি নক্ষত্রপুঞ্জ বা গ্যালাক্সি রয়েছে। আল্লাহু আকবার। আর আমরা যে গ্যালাক্সির মধ্যে রয়েছি তার নাম মিল্কি ওয়ে। জেনে অবাক হবেন যে এই অকল্পনীয় বিশাল মিল্কি ওয়ে গ্যালাক্সিও মহাকাশে মহান আল্লাহ তাআলার লাখো কোটি নিদর্শনের একটি ক্ষুদ্র নিদর্শন মাত্র। তো চলুন আমরা এবার আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি সম্পর্কে বিশদভাবে জেনে আমাদের মহান স্রষ্টার ক্ষমতা, জালালিয়াত এবং তার মহাজ্ঞানকে আরেকবার অন্তরের গভীর থেকে অনুধাবনের চেষ্টা করে আসি। মিল্কি ওয়ে, যাকে আমরা আমাদের ভাষায় আকাশগঙ্গা বা ছায়াপথ বলে ডাকি, এটি মহাবিশ্বে বিদ্যমান এক বিশাল ঘূর্ণাবর্ত, যার এক প্রান্তে আমাদের মানুষের জন্ম হয়েছে। যদি আমরা মিল্কি ওয়েকে একটি মানুষের শরীর হিসেবে কল্পনা করি, তাহলে আমাদের এই পৃথিবী হবে সেই শরীরের কোটি কোটি কোষের মধ্যে একটি, কিংবা তার থেকেও অনেক ছোট কিছু। মিল্কি ওয়ে নামটির পেছনের গল্পটিও বেশ চমকপ্রদ। প্রাচীনকালে যখন পৃথিবীতে গড়ে ওঠে সভ্যতাগুলো এই আকাশে এই বিশাল তারা সমষ্টিকে দেখতে পেত, তখন তারা একে এক ধরনের দুধের মতো ঝলমলে আলো হিসেবে বর্ণনা করত। গ্রিক সভ্যতার বিশ্বাস ছিল এই দুধ তাদের দেবী হেরা ছড়িয়ে দিয়েছে, আর রোমান সভ্যতা এটিকে তাদের দেবী অপস এর দান বলে মনে করত। এ কারণেই গ্রিকরা একে দুধের নদী বলে ডাকত, আর রোমানরা বলতো দুধ দিয়ে তৈরি পথ। এই দুটি ব্যাখ্যা একত্রে মিলিয়ে তৈরি হয় একটি নতুন শব্দ, মিল্কি ওয়ে, অর্থাৎ এমন পথ যা দুধের মতো সাদা রঙে রাঙানো। আজকে আমরা পৃথিবীর যে কোনো স্থান থেকেই মিল্কি ওয়েকে দেখতে পারি। তার অন্যতম কারণ হলো এই পৃথিবী নিজেই এর এক ক্ষুদ্র অংশে অবস্থিত। আমরা মানব জাতি, পৃথিবী, সৌরজগৎ এবং আমাদের নক্ষত্রের আওতাধীন এলাকা তথা সৌরজগতের পরে যা কিছু আছে তার সবই এই বিশাল কাঠামোর এক খুবই সামান্য অংশ।
কিন্তু সত্যিই কি এই মিল্কি ওয়ে গ্যালাক্সি তার নামের মতোই এটি মহাকাশের দুধের মতো সাদা কোনো রাস্তা? সত্যিই কি এর উপর দিয়ে চলাফেরা করা সম্ভব? আর যদি তাই না হয় তাহলে এই মিল্কি ওয়ে গ্যালাক্সি আসলে কি, এর প্রকৃত গঠনই বা কেমন, আর আমাদের পৃথিবী এর ঠিক কোথায় অবস্থিত? আজকে আমাদের মিল্কি ওয়ে নামক গ্যালাক্সির পোস্টমর্টেম ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করব। পাশাপাশি মিল্কি ওয়ের সঙ্গে জড়িত এমন কিছু রহস্যের সন্ধান করব যা হয়তো আজ পর্যন্ত আপনি কখনোই জানতেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ সাজ্জাদ হাসান খান বাপ্পি আবারও হাজির হয়েছি কোরআনিক স্পেস সায়েন্স নিয়ে একটি নতুন ডকুমেন্টারি ভিডিও। কোরআনে বর্ণিত নক্ষত্রপুঞ্জের কাহিনী নিয়ে সাজানো দ্য স্টোরি অফ মিল্কি ওয়ে নিয়ে। প্রিয় দর্শক, আজ যাকে আমরা মিল্কি ওয়ে নামে জানি, একে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হতো। উদাহরণস্বরূপ পূর্ব এশিয়ায় একে স্বর্গীয় রূপার নদী কিংবা সিলভার রিভার অফ হ্যাভেন নামে ডাকা হতো। চীনে একে বলা হতো সিলভার রিভার। ঠিক তেমনি আমরা দক্ষিণ এশিয়ার মানুষরা আমাদের সংস্কৃতি অনুযায়ী একে আকাশগঙ্গা কিংবা ছায়াপথ নামে ডাকি। আসলে মিল্কি ওয়ে ছায়াপথ হলো আমাদের মহাবিশ্বে বিদ্যমান লক্ষ লক্ষ গ্যালাক্সির মধ্যে একটি, যেখানে লাখ লাখ কোটি সৌরজগৎ রয়েছে। আর এই সব সৌরজগতের মধ্যেই একটি হলো আমাদের নিজস্ব সৌরজগৎ। তবে ছায়াপথ সম্পর্কে আরও বিস্তারিত জানার আগে আসুন সংক্ষেপে বুঝে নিই ছায়াপথ, আকাশগঙ্গা কিংবা গ্যালাক্সি আসলে কি। গ্যালাক্সিকে আপনি নক্ষত্রমণ্ডলের একটি বৃহৎ সমষ্টি বলতে পারেন। একে আপনি একটি তারার শহরও বলতে পারেন, যেখানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সংখ্যক তারা তাদের আলো ছড়িয়ে দেয়। জানলে অবাক হবেন, আমাদের সূর্য এই বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তারার মধ্যে একটি তারা। গ্যালাক্সির মধ্যে এই অসংখ্য তারার পাশাপাশি কিছু ধূলিকণা এবং ঘেঁষের মিশ্রণও থাকে, যার কারণে এই পুরো কাঠামোটিকে দুধের মতো ঝলমলে আলোয় মোড়ানো দেখা যায়। আসলে এই ধূলিকণা ও গ্যাসই এমন উপাদান যার সাহায্যে গ্যালাক্সির মধ্যে নতুন নতুন তারার জন্ম হয়। আর আমাদের সূর্যের জন্ম এইভাবে হয়েছিল। গ্যালাক্সির মধ্যে তারাগুলোর পাশাপাশি তাদের নিজস্ব গ্রহপুঞ্জও থাকে, যেখানে প্রতিটি তারার চারপাশে কিছু না কিছু গ্রহ ঘূর্ণায়মান অবস্থায় থাকে, যাকে আমরা বলি প্রতিটি তারার নিজস্ব সৌর ব্যবস্থা। এর সবচেয়ে জীবন্ত উদাহরণ হলো আমাদের পৃথিবী এবং আমাদের সৌরজগৎ। যে পৃথিবী আমাদের সৌরজগতে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করছে। একটি গ্যালাক্সিতে হাজার হাজার সৌরজগৎ ছাড়াও এর কেন্দ্রস্থলে একটি বিশাল ব্ল্যাক হোল থাকে, যার ক্ষমতা আশেপাশের সব কিছুকে গ্রাস করে নেওয়ার মতো। যদি আপনি ব্ল্যাক হোল সম্পর্কে আরো বিশদভাবে জানতে চান, তাহলে আমাদের কোরআনের আলোকে নক্ষত্রপতন স্থান তথা ব্ল্যাক হোল নিয়ে তৈরি বিশেষ ডকুমেন্টারিটি দেখে আসতে পারেন। নিচের ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। এই মুহূর্তে শুধু এটুকুই জেনে রাখুন, ব্ল্যাক হোল হলো এক ধরনের অন্ধকার কুয়োর মতো গহ্বর, যার মহাকর্ষীয় আকর্ষণ এতটাই শক্তিশালী যে এটি তার চারপাশের সব কিছুকে নিজের মধ্যে টেনে নেয়। এই জন্য এক অতৃপ্ত আত্মা, তাকে যতই খাওয়ানো হোক তার ক্ষুধা যেন মিটে না। এটি উল্কাপিণ্ড, গ্রহ, তারা, এমনকি একটি পুরো সৌরজগৎকেও গিলে ফেলার ক্ষমতা রাখে। এমন ব্ল্যাক হোল গ্যালাক্সির প্রতিটি কোণেই রয়েছে। তবে গ্যালাক্সির কেন্দ্রস্থলে থাকা ব্ল্যাক হোলটি এইসব সাধারণ ব্ল্যাক হোলগুলোর চেয়ে হাজার লাখ গুণ বড় ও হাজার লাখ গুণ শক্তিশালী। এই কারণেই বিজ্ঞানীরা একে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল নাম দিয়েছেন। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রেও রয়েছে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যাকে জ্যোতির্বিদরা স্যাজিটারিয়াস এ নামে চিহ্নিত করেছেন। মহাবিশ্বে বিদ্যমান সব গ্যালাক্সি একই রকম হয় না। এদের প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়: এলিপ্টিক্যাল গ্যালাক্সি বা ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার, স্পাইরাল গ্যালাক্সি বা সাপের মতো কিংবা সর্পিল আকৃতির গ্যালাক্সি, ল্যান্টিকুলার গ্যালাক্সি বা চাপা কিংবা লেন্সের মতো আকৃতির গ্যালাক্সি, ইরিগুলার গ্যালাক্সি, অবিন্যস্ত বা
অনিয়মিত আকৃতির গ্যালাক্সি। এলিপ্টিক্যাল বা ডিম্বাকৃতির গ্যালাক্সিগুলো দেখতে অনেকটা বৃত্তের মতো হলেও এর ভেতরের অধিকাংশ তারার বয়স অনেক বেশি এবং এখানে নতুন তারা সৃষ্টি খুবই কম হয়ে থাকে। অন্যদিকে স্পাইরাল আকৃতির গ্যালাক্সিকে নতুন তারার জন্মদানে সবচেয়ে উপযোগী গ্যালাক্সি হিসেবে বিবেচনা করা হয়। এর সর্পিল গঠনই তারার গঠনে সহায়ক কারণ। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। তৃতীয় ধরনের গ্যালাক্সি হলো লেন্টিকুলার, যেখানে একটি পাতলা ডিস্কের মতোই তারার বিন্যাস থাকে। চতুর্থ হলো ইরেগুলার গ্যালাক্সি, যার নির্দিষ্ট কোনো বা নিয়মিত কোনো গঠন নেই। যেহেতু আমরা গ্যালাক্সি সম্পর্কে অনেকটাই জেনে ফেলেছি, এবার চলুন মিল্কি ওয়ের যাত্রায় আবার ফিরে যায়। মিল্কি ওয়ে গ্যালাক্সি হলো এমন একটি গ্যালাক্সি গ্রুপের অংশ যাকে সাধারণভাবে লোকাল গ্রুপ নামে ডাকা হয়। এই গ্রুপে মিল্কি ওয়ে সহ মোট 30টি গ্যালাক্সি রয়েছে। মিল্কি ওয়ে গ্যালাক্সির বিশালতা আপনি এখান থেকেই অনুধাবন করতে পারেন যে এই গ্যালাক্সির ডিস্কের বেস প্রায় 1 লক্ষ আলোক বর্ষ। তুলনামূলকভাবে বললে এটি সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব, সেই দূরত্বের প্রায় 6 বিলিয়ন গুণ বেশি। মিল্কি ওয়ে এর প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডার বেস 2.2 লক্ষ আলোক বর্ষ, অর্থাৎ মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়ে দ্বিগুণ। তবে আশ্চর্যের বিষয় হলো এর ভর বা মেস আমাদের মিল্কি ওয়ের সমান। আপনি জেনে অবাক হবেন যে মিল্কি ওয়ের ভেতরে রয়েছে প্রায় 40,000 কোটি তারা, তার চেয়ে বহু গুণ গ্রহ, ধূলিকণা এবং গ্যাস। তবু এই সব বস্তু পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সির মাত্র 10% স্থানই দখল করে আছে। অবশিষ্ট 90% এলাকা এমন কিছু উপাদান দিয়ে ভর্তি যার কোনো সঠিক সন্ধান আজ কেউ পায়নি, এমনকি কেউ তা দেখতেও পারেনি। অর্থাৎ আমরা এখানে বলছি ডার্ক ম্যাটার সম্পর্কে, যার ভর বা ম্যাস নির্ণয়ে বিজ্ঞানীরা সফল হয়েছেন, কিন্তু আজও মানুষ জানতে পারেনি এই ডার্ক ম্যাটার দেখতে কেমন কিংবা এর আকৃতি কী। মিল্কি ওয়েতে আমরা যতটুকু আলো দেখতে পাই তার মূল উৎস হলো এর ভেতরের তারা বা লুমিনাস অবজেক্টস, যা মোট গ্যালাক্সির মাত্র 10% অংশ। বাকি অংশ সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন। যদি এই আলোকমান বস্তু না থাকতো তাহলে মিল্কি ওয়েকে দেখা এক প্রকার অসম্ভবই হয়ে যেত। এতে কোনো সন্দেহ নেই এই সব কিছুর স্রষ্টার মাস্টার প্ল্যান। কারণ সত্যি বলতেই গ্যালাক্সির মধ্যে এই লুমিনাস অবজেক্টস বা নক্ষত্রগুলো যদি না থাকতো কিংবা তারা যদি আগন্তুকের মতো উপস্থিত না হতো, তাহলে আসলেই কোনো দিনই আমরা কোনো গ্যালাক্সিকে দেখতে পেতাম না। তারা যেন মিল্কি ওয়ে গ্যালাক্সিতে উপস্থিত হয়েছে গভীর রাতের ঘোর অন্ধকারে আলোকবর্তিকার আগন্তুকের মতো। আর তাই তো সূরা আত-তারিকের 1-3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আকাশ ও রাতের আগন্তুকের শপথ, আপনি জানেন কি রাতের আগন্তুক কি? এটি উজ্জ্বল নক্ষত্র। এখানে আত-তারিক শব্দটি একটি উজ্জ্বল নক্ষত্রকে নির্দেশ করে যা রাতের আকাশে দৃশ্যমান হয়। যেভাবে আমাদের পৃথিবী অন্যান্য গ্রহ ও সূর্য নিজ অক্ষের উপর ঘূর্ণন করে, ঠিক একইভাবে আমাদের গ্যালাক্সিও নিজ অক্ষে স্পাইরাল আকারে ঘোরে। আর এর ভেতরের তারা ও বস্তুসমূহ এই গতি অনুসরণ করে ঘূর্ণন করে। এই তারাগুলোর আশেপাশে থাকা গ্রহ, উপগ্রহ সহ অন্যান্য মহাজাগতিক বস্তু ঘুরে নিজ নিজ কেন্দ্রীয় তারাকে কেন্দ্র করে। প্রথম দিকে বিজ্ঞানীরা মনে করতেন আমাদের সূর্য কোনো কিছুর চারপাশে ঘোরে না, কিন্তু পরে গবেষণায় দেখা যায় সূর্যও মিল্কি ওয়ে গ্যালাক্সির চারপাশে ঘোরে, যার গড় গতি ঘন্টায় প্রায় 8 লাখ
28,000 কিলোমিটার। এই গতিতে সূর্যকে গ্যালাক্সির চারপাশে একবার পুরো ঘূর্ণন সম্পন্ন করতে সময় লাগে পৃথিবীর হিসাবে 23 কোটি বছর, যাকে বলা হয় কসমিক ইয়ার বা গ্যালাকটিক ইয়ার। যদি মহাবিশ্বের জন্মকাল থেকে হিসাব করা হয় তাহলে সূর্য এখন পর্যন্ত মিল্কি ওয়ে গ্যালাক্সির চারপাশে 20 বারেরও বেশি আবর্তন সম্পন্ন করেছে এবং আমরা মানব জাতি বোধ হয় এর পরবর্তী রেভলিউশন সম্পন্ন হওয়ার আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাব। তবুও আমরা যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত মিল্কি ওয়ে সম্পর্কে আমরা যা কিছু জানতে পেরেছি কিংবা ফিউচারে জানব তা এক প্রকার বিস্ময়কর বটেই। আজ আমরা খালি চোখেই মিল্কি ওয়ে এর বহু নক্ষত্রমণ্ডল কিংবা কনস্টেলেশনকে সহজেই চিনতে পারি, যেমন সপ্তর্ষিমণ্ডল বা আরসা মেজর কনস্টেলেশন, সিংহমণ্ডল বা লায়ন কনস্টেলেশন, শিকারী মণ্ডল বা হান্টার কনস্টেলেশন, হারকিউলিস কনস্টেলেশন, ওরিয়ন কনস্টেলেশন বা ওরিয়ন নক্ষত্রমণ্ডল ইত্যাদি। আমাদের চ্যানেলে ওরিয়ন নক্ষত্রমণ্ডল মহাকাশে মহান আল্লাহ তাআলার অনন্য নিদর্শন শিরোনামে একটি ভিডিও আছে, যেখানে ওরিয়ন নক্ষত্রমণ্ডল এবং সেখানে বিদ্যমান তারাগুলো নিয়ে বিশদভাবে বর্ণনা করেছি। এগুলো এমন কিছু তারামণ্ডল যেগুলো নির্দিষ্ট প্যাটার্ন আমরা রাতের আকাশে টিম টিম করতে দেখি। প্রাচীন যুগে যখন চৌম্বকীয় কম্পাসের আবিষ্কার হয়নি তখন এই নক্ষত্রমণ্ডলগুলোর দিক দেখে নাবিকেরা রাতের পথ নির্দেশ পেতেন। আজও এই জ্ঞান নাবিকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। প্রাচীনকাল থেকে গ্যালাক্সিতে থাকা তারাগুলো জ্যোতির্বেদেরা বিভিন্ন নামে নামকরণ করেছেন। আর এখান থেকেই একটি প্রশ্ন উঠে আসে, সেই সুদূর প্রাচীন মানুষরা কি গ্যালাক্সি সম্পর্কে জানতো? তারা কি জানতো যে আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সিরই একটি ক্ষুদ্র অংশ, নাকি তারা একে শুধু নিজেদের পুরাণ ও দেবতার সঙ্গেই মিলিয়ে দেখত? তো প্রিয় দর্শক, গ্যালাক্সি এবং মিল্কি ওয়ে গ্যালাক্সি সম্পর্কে ইতিমধ্যে আমরা অনেক কিছু জানলাম। আমরা জানতে চলেছি প্রাচীনকালের মানুষ মিল্কি ওয়ে গ্যালাক্সি সম্পর্কে কতটুকু জানতো, তারা এই সম্পর্কে কখন এবং কিভাবে জানতে পেরেছিল। এর পাশাপাশি মিল্কি ওয়ে সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করব। এটা বলতে কোনো দ্বিধা নেই যে প্রাচীনকালে মানুষ এই দুধের মতো ঝলমল করা আকাশীয় গঠন সম্পর্কে কিছুটা হলেও জানত। না হলে তারা এর নাম দুধের নদী কিংবা রিভার অফ মিল্ক কিংবা দুধ দিয়ে তৈরি পথ কিংবা রোড মেড অফ মিল্ক বলে অবহিত করত না। তারা এই বিশাল গঠনকে একটা পথ কিংবা দুধ সাদা পথ হিসেবে আখ্যায়িত করত, কিন্তু তারা একটা জিনিস জানত না যে এটি হলো একটি বিশাল গ্যালাক্সি। হ্যাঁ, প্রাচীন মানুষ মিল্কি ওয়ে সম্পর্কে জানতো, কিন্তু তারা জানতো না এর বৈজ্ঞানিক বাস্তবতা বা একে ঘিরে থাকা অস্তিত্বের মূল ভেদকা। তারা তখন একে ইচ্ছে মতো তাদের পৌরাণিক কিংবা পৌত্তলিক ধর্ম বিশ্বাস কিংবা দেবতা কিংবা পুরাণের বার্তাবাহকের সঙ্গে মিলিয়ে নিত। তবে মানুষ গ্যালাক্সির স্বরূপ উন্মোচন করা শিখতে শুরু করে যখন গ্যালিলিও গ্যালিলি 1610 সালে টেলিস্কোপ দিয়ে মহাকাশ পর্যবেক্ষণ শুরু করেন। যখন গ্যালিলিও তার তৈরি টেলিস্কোপ দিয়ে মিল্কি ওয়ের দিকে তাক করলেন, তখন তিনি দেখলেন এই দুধ সাদা আলোর রেখাটি আসলে অগণিত তারার এক বিশাল সমাহার। প্রথমে তিনি এটিকে নেবুলা বলে ভুল করেছিলেন, কারণ নেবুলাও মূলত গ্যাস ও তারার সমন্বিত এক ধরনের গঠন, যেখানে নতুন তারার সৃষ্টি হয়। কিন্তু 1920 সালে এই ধারণাটি ভুল প্রমাণিত হয়, যখন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল এমন কিছু প্রমাণ তুলে ধরেন যেগুলো পুরো নেবুলা তত্ত্বকে ভেঙে দেয়। তখন বিজ্ঞানীরা বুঝতে পারলেন যেই বস্তুটিকে এতদিন নেবুলা বা একটি দুধের রেখা ভেবে এসেছিল তা আসলে একটি পূর্ণাঙ্গ গ্যালাক্সি, যার ভেতরে লক্ষ লক্ষ সৌরজগৎ বিদ্যমান। এই আবিষ্কারের পর থেকে মানুষ বুঝতে পারে মিল্কি ওয়ে একটি
এটি আসলে সুশোভিত নক্ষত্রপুঞ্জ। আর এই বিষয়টি বুঝতে পেরেছি আমরা মাত্র 100 বছর আগে, অথচ পবিত্র কোরআন এখন থেকে 1450 বছর আগেই সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে, কিন্তু মানুষ তা বুঝতে পারেনি। কেন বুঝতে পারেনি? কারণ এটি আল্লাহ তাআলার ইচ্ছা ছিল। কারণ যখন যে সময়ে যা কিছু জানানোর ইচ্ছা তার হয়, তখনই মানুষ সে সম্পর্কে জানতে পারে। আর তাই তো তিনি পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, প্রত্যেক সংবাদ প্রকাশের একটি নির্দিষ্ট সময় রয়েছে, শীঘ্রই তোমরা তা জেনে নেবে। আর অবভিয়াসলি তাই, যতই আমরা ভবিষ্যৎবাণে এগিয়ে চলেছি, ততই নিত্য নতুন রহস্য উন্মোচিত হচ্ছে, ততই আমরা মহাকাশের আবরণকে ছিন্ন করে নিত্য নতুন ও অকল্পনীয় বিশাল মহাকাশীয় উপাদানকে আবিষ্কার করে চলেছি। আর এটি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। যতক্ষণ না তিনি চাইবেন, ততক্ষণ পর্যন্ত কেউ কোনো কিছুই জানতে পারবে না। আর তিনি তো একথা পবিত্র কোরআনে আমাদের সবার প্রিয় আয়াতুল কুরসিতেই বলে দিয়েছেন, যেখানে তিনি বলেছেন তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু তিনি যতটুকু ইচ্ছা করেন। তার মানে হলো এই মহাবিশ্বে দৃশ্য অদৃশ্য সব কিছুই মহান আল্লাহ তাআলার জ্ঞান এবং ক্ষমতার নিদর্শন। আর তার এই জ্ঞানের ঠিক ততটুকুই মানুষ জানতে পারে যতটুকু তিনি চান এবং যখন চান। সেই মহামহিয়ান স্রষ্টার দরবারে লাখো শুকর এবং সিজদা। আমরা তো আপনার কাছেই প্রত্যাবর্তিত হব, হে মহান প্রতিপালক। ফিরে আসি মিল্কি ওয়ে গ্যালাক্সির কাহিনীতে। এখন তাহলে একটা প্রশ্ন উঠেই যায়, বিজ্ঞানীরা মিল্কি ওয়ে গ্যালাক্সির খোঁজ পাওয়ার পর এর আকৃতি বা শেপ সম্পর্কে কিভাবে জানতে পারলো? কিভাবে তারা নিশ্চিত হলেন যে আমরা যে গ্যালাক্সিতে বাস করি তা আসলে একটি স্পাইরাল বা সর্পিল আকৃতির গ্যালাক্সি? চলুন এখন আমরা সেই রহস্যেরই সমাধান জানার চেষ্টা করি। যেহেতু আমরা মিল্কি ওয়েরই ক্ষুদ্র একটি অংশ, তাই মিল্কি ওয়ের বাইরে গিয়ে মিল্কি ওয়ে গ্যালাক্সিকে দেখা আমাদের পক্ষে সম্ভব ছিল না কখনোই। তাই বিজ্ঞানীরা নির্ভর করলেন তাদের অবজারভেশন বা পর্যবেক্ষণ ক্ষমতার উপর, যার মাধ্যমে তারা মিল্কি ওয়ে গ্যালাক্সির নির্দিষ্ট গঠন বুঝে নেন। যদিও তারা মিল্কি ওয়েকে মিল্কি ওয়ের বাইরে থেকে দেখতে পারেননি, তবে মিল্কি ওয়ে এর বাইরের অন্যান্য গ্যালাক্সিগুলো পৃথিবী থেকেই পর্যবেক্ষণ করা সম্ভব ছিল। তাই তারা অন্যান্য গ্যালাক্সির আকৃতি বিশ্লেষণ করতে শুরু করলেন। তারা একের পর এক স্পাইরাল, এলিপ্টিক্যাল, ইরেগুলার সহ নানান ধরনের গ্যালাক্সি স্টাডি করতে থাকেন এবং এই তত্ত্বগুলোর সাথে তারা মিল খুঁজতে থাকেন মিল্কি ওয়ের গ্যালাক্সির গঠনে। এভাবে তুলনামূলক বিশ্লেষণ করতে করতেই তারা দেখতে পেলেন স্পাইরাল গ্যালাক্সির কেন্দ্রে যেমন একটি উচ্চতায় ওঠা উঁচু অংশ বা বাল্জ থাকে, মিল্কি ওয়েতেও তেমনই একটি অংশ রয়েছে। এরকম উঁচু কেন্দ্রীয় গঠন শুধুমাত্র স্পাইরাল গ্যালাক্সিতেই পাওয়া যায় এবং এই তত্ত্বের ভিত্তিতেই বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছান যে মিল্কি ওয়ে এর আকারও স্পাইরাল আকৃতির। এইভাবে বিজ্ঞানীরা আমাদের জানালেন যে আমাদের গ্যালাক্সি স্পাইরাল বা সর্পিল আকৃতির এবং এটি একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের চারপাশে ঘূর্ণন করছে। পাশাপাশি আরও বিশদ স্টাডির পরে এই গ্যালাক্সির একটি পূর্ণ আকৃতি এবং এর বাহুগুলো সম্পর্কে পূর্ণ একটি ধারণা এবং চিত্র তারা তৈরি করতে পেরেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই এত বড় মিল্কি ওয়ে গ্যালাক্সির ভেতরে আমাদের সৌরজগৎ কোথায়? আর সেখানে আমাদের পৃথিবী বা কতটা ক্ষুদ্র? চলুন এখন আমরা এই বিষয়টি জানার চেষ্টা করি। আসলে মিল্কি ওয়ে গ্যালাক্সিরও বিভিন্ন পার্টস বা গঠন আছে, যেমন একটি নিউক্লিয়াস কিংবা কেন্দ্রবিন্দু, একটি সেন্ট্রাল বাল্জ, একটি ডিস্ক, স্পাইরাল আর্ম বা সর্পিল বাহু এবং একটি বৃহৎ হ্যালো ম্যাসিভ। এই অংশগুলোর মধ্যে সবচেয়ে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। মূলত পরমাণুর গঠনে আমরা যেমন পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস দেখতে পাই, গ্যালাক্সির আকার এবং আকৃতিও প্রায় পরমাণুর গঠনের সাথে মিলে যায়, যার কারণে গ্যালাক্সির কেন্দ্রের অবস্থানকে বলা হয় নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসে অবস্থান করে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যার নাম স্যাজিটারিয়াস এ। এই ব্ল্যাক হোলের বেস কিংবা ডায়ামিটার প্রায় 23.5 মিলিয়ন কিলোমিটার এবং এর ভর সূর্যের থেকেও প্রায় 40 লক্ষ গুণ বেশি।
এই তত্ত্ব থেকেই বোঝা যায় এর মহাকাশীয় আকর্ষণ কিংবা গ্র্যাভিটেশনাল পুল কতটা ভয়ানক শক্তিশালী। এরপরে রয়েছে সেন্ট্রাল বাল্জ, যা নিউক্লিয়াসকে ঘিরে রাখে এবং এই অংশে তারাগুলো একে অপরের খুব কাছাকাছি অবস্থান করে একটি ঘন প্রাচীন তারাযুক্ত গঠন তৈরি করে। এবং এটাই সেই কারণ যার জন্য আপনি মিল্কি ওয়ে এর যে কোনো ছবি বা ভিডিও দেখেন তখন তার মাঝখানের অংশটিকে একটি দুধে ভরা আলোর রেখা বা মিল্ক লাইক লুমিনাস ব্যান্ড হিসেবে দেখতে পান। এরপর গ্যালাক্সির ডিস্ক অংশে থাকে গ্যাস, ধূলিকণা ও অসংখ্য নক্ষত্র, আর এই অংশকে বলা হয় গ্যালাক্সির স্পাইরাল আর্মস বা সর্পিল বাহু। এই বাহুগুলোতে পুরো গ্যালাক্সিকে একটি ঘূর্ণায়মান বায়ুরেখা বা বয়ে চলা ঘূর্ণিঝড়ের গঠনের মতো দেখা যায়, যার মধ্যে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র তাদের নিজস্ব আলো ছড়িয়ে দিতে থাকে। যদি আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সির মূল গঠনের কথা বলি তাহলে এই গ্যালাক্সিতে মুখ্য বা প্রধান 4টি স্পাইরাল আর্ম রয়েছে, যেগুলো হচ্ছে কারিনা আর্ম, স্যাজিটারিয়াস আর্ম, পার্সিয়াস আর্ম, স্কাটাম সেন্টার্স আর্ম। আর কিছু ছোটখাটো কিংবা মাইনর বাহু রয়েছে যেগুলোকে বিজ্ঞানীরা খুব একটা গুরুত্ব দেন না, যেমন অরিয়ন আর্ম, সিগনাস আর্ম। আর আমাদের অবস্থান কোথায় জানেন? এই গোনায় না ধরা ক্ষুদ্র আর্মগুলোর মধ্যে ওরিয়ন আর্মের ভেতরে। যতই ক্ষুদ্র বলি না কেন, এই আর্ম যতই অন্যান্য আর্মগুলোর তুলনায় ক্ষুদ্র হোক না কেন, এই আর্মের ভেতরে রয়েছে প্রায় 80 কোটি নক্ষত্র, এবং সেই 80 কোটি নক্ষত্রের একটি ক্ষুদ্র নক্ষত্র আমাদের সূর্য। এবং এই 80 কোটি নক্ষত্রের মধ্যে আমাদের সূর্যের সবচেয়ে কাছের যে নক্ষত্রটি, সেটির দূরত্ব আমাদের সূর্য থেকে 4.2 আলোকবর্ষ, কিংবা বর্তমান সময়ের সবচেয়ে দ্রুতগামী রকেটে করেও আপনার ওই নক্ষত্রের সৌরজগতে কিংবা ওই নক্ষত্রে পৌঁছাতে সময় লাগবে 1 লক্ষ বছরেরও বেশি সময়। আরও সবচেয়ে হৃদয় উত্তাল হওয়ার মতো বিষয় যে আমরা রাতের আকাশে চতুর্দিকে যত তারা দেখতে পাই তা শুধুমাত্র এই ওরিয়ন আর্মের 80 কোটি তারার কিছু অংশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে একবার চিন্তা করুন, আপনি যদি পুরো রাতের আকাশে মিল্কি ওয়ে গ্যালাক্সির মাইনর একটি আর্মের কিছু অংশ দেখতে পান, তাহলে অন্যান্য আর্মগুলো কত বিশাল, আর এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কত বিশাল। আর আমরা দেখতে পাই 80 কোটি তারার কিছু অংশ, অথচ মিল্কি ওয়ে গ্যালাক্সিতে রয়েছে প্রায় 40,000 কোটি নক্ষত্র, যার বেশিরভাগই আমাদের দৃষ্টিসীমার অনেক অনেক বাইরে। তাহলে আরেকবার চিন্তা করে দেখুন যে আমরা একটি গ্যালাক্সির ক্ষুদ্র একটি বাহুর ক্ষুদ্র একটি অংশই শুধুমাত্র দেখতে পাই, যেখানে আমরা গ্যালাক্সিটির পুরো অংশ দেখার কোনো ক্ষমতা রাখি না। সেখানে এই মহাবিশ্বে রয়েছে আরও 2 লাখ কোটি কিংবা 2 ট্রিলিয়ন গ্যালাক্সি। তাহলে এবার চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন যদি এত বিশাল হয়, তিনি কত বিশাল, তিনি কত বিশাল সে সম্পর্কেই তো তিনি বলেছেন। চলুন আরেকবার চোখ বুলিয়ে দেখি সেই আয়াতুল কুরসিতে, যেখানে তিনি বলেছেন তার কুরসি বা সিংহাসন সমস্ত আসমান এবং জমিনকে পরিবেষ্টিত করে রেখেছে। অর্থাৎ এই মহাকাশে মহাবিশ্বে যা কিছু আছে সব কিছুই তার মহাসিংহাসন বা কুরসির নিচে। এবং আয়াতুল কুরসির শেষে তিনি বলেছেন, আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়, কারণ তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে সুশোভিত নক্ষত্ররাজি সৃষ্টিকারী, হে মহাবিশ্বের মালিক, আমাদের ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন। আমরা বড়ই অকৃতজ্ঞ, বড়ই গুনাহগার। ক্ষমা করে দাও, মাফ করে দাও। কথা বলছিলাম মিল্কি ওয়ের মাইনর আর্মসগুলো নিয়ে, যেখানে আমরা জানতে পেরেছি
মিল্কি ওয়ে গ্যালাক্সির অনুল্লেখযোগ্য ক্ষুদ্র মাইনর আর্মগুলো হচ্ছে ওরিয়ন আর্ম কিংবা সিগনেস আর্ম এবং ওরিয়ন আর্মের ৮০ কোটি নক্ষত্রের ক্ষুদ্র একটি নক্ষত্রের একটি ক্ষুদ্র এলাকায় কিংবা আমাদের সৌরজগতে আমাদের বসবাস। তো এই স্পাইরাল আর্মেই নক্ষত্রের জন্ম ঘটে, আর এইসব স্পাইরাল আর্মের একটিতেই অবস্থিত আমাদের সৌরজগৎ ওরিয়ন আর্মে। আর এ কারণে বিজ্ঞানীরা একে লোকাল আর্ম বলেও ডেকে থাকেন। আমাদের সৌরজগৎ থেকে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এ এর দূরত্ব আনুমানিক ২৬,০০০ আলোকবর্ষ। আর আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের ২৬ লক্ষ আলোকবর্ষ দূরে থাকাটা আমাদের জন্য সৌভাগ্য। এই দূরত্বের কারণে আমরা এই ব্ল্যাক হোলের মহাকর্ষীয় শক্তি কিংবা গ্র্যাভিটির ধ্বংসাত্মক প্রভাব থেকে মুক্ত রয়েছি। যদি আমরা গ্যালাক্সির কেন্দ্রের কাছাকাছি অবস্থান করতাম তাহলে হয়তো কেন্দ্রের ব্ল্যাক হোল গুগ্রাসে আমাদেরকে টেনে অনেক আগেই হজম করে ফেলতো, এবং এর ফলে আমি আপনাদেরকে মিল্কি ওয়ে সম্পর্কে এত বিশাল তথ্য জানাতে পারতাম না, এবং আপনারাও একসাথে বসে এই ভিডিওটি উপভোগ করতে পারতেন না। এমনকি হয়তো আমরা এমন পরিস্থিতিতেও থাকতাম যেখানে হয়তো সূর্যের চারপাশে কোনো গ্রহের সৃষ্টি হতো না, আর আমাদের সূর্যও হতো একটি সাধারণ নক্ষত্র যে দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যেত। এখন একবার ভাবুন, যদি আমাদের পৃথিবী কোনোভাবে গ্যালাক্সির কেন্দ্রের দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে তাহলে কি হবে? আসলে তখন দৃশ্যপট হবে খুবই ভয়াবহ। যদি পৃথিবী সত্যিই মিল্কি ওয়ের কেন্দ্রে পৌঁছে যায় তাহলে সে নিশ্চয়ই সেখানে অবস্থান করা সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের মধ্যে পড়ে ধ্বংস হয়ে যাবে। আর যদি কোনোভাবে সেই ব্ল্যাক হোল পর্যন্ত না পৌঁছায় তাহলেও এই পথে রয়েছে অসংখ্য বাধা বা বৃহৎ বৃহৎ নক্ষত্র যারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, কিংবা সুপারনোভার মতো ভয়াবহ মহাজাগতিক বিস্ফোরণের সঙ্গে সংঘর্ষেরও সম্ভাবনা রয়ে যায়। এই কারণেই এটা বলা যায় গ্যালাক্সির এক প্রান্তে দূরে নিরাপদে অবস্থানে থাকা আমাদের জন্য অনেক ভালো, এবং আমাদের পৃথিবী গ্যালাক্সির প্রান্তে থাকাটাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যান কিংবা পরিকল্পনা। বিজ্ঞানীদের মতে গ্যালাক্সির কেন্দ্রীয় বাল্জ ও ডিস্ক এমন একটি বৃত্তাকার কাঠামো দ্বারা পরিবেষ্টিত যার সঠিক ব্যাখ্যা আজও বিজ্ঞানীদের কাছে সম্পূর্ণ পরিষ্কার নয়। এ কারণেই বিজ্ঞানীরা এই গঠনকে ম্যাসিভ হ্যালো বা বিশাল হ্যালো নামে ডাকে। এই হ্যালো মূলত গঠিত নক্ষত্র ও ধূলিকণার এমন সব প্রাচীন গুচ্ছ কিংবা ক্লাস্টার দ্বারা যারা মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে পুরনো সদস্যদের মধ্যে অন্যতম। তো ম্যাসিভ হ্যালোতে অবস্থিত এই নক্ষত্র গুচ্ছগুলো এতটাই ঘনবসতিপূর্ণ যে বিজ্ঞানীরা একে গ্লোবুলার ক্লাস্টার বা গোলকীয় নক্ষত্র গুচ্ছ নামে অভিহিত করে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন মিল্কি ওয়েতে নক্ষত্র সৃষ্টির পেছনে এই গ্লোবুলার ক্লাস্টারগুলো রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাদের মতে গ্যালাক্সির শুরুর দিকে নক্ষত্রের সৃষ্টি প্রধানত এই ক্লাস্টারগুলো থেকেই হয়েছিল, এবং অবাক করার বিষয় হলো আজও মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে এমন ১৫০টিরও বেশি গ্লোবুলার ক্লাস্টার বিদ্যমান যারা এখনও নক্ষত্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এছাড়াও মিল্কি ওয়ের ভেতরে রয়েছে কিছু কম ঘনত্বের ক্লাস্টার বা লুজ ক্লাস্টার, আর রয়েছে নেবুলা বিস্ফোরণ কিংবা নেবুলা এক্সপ্লোশন এবং সুপারনোভা বা নক্ষত্রের ধ্বংসাবশেষ, যেগুলো ঘটেছিল লাখো কোটি বছর আগে। তবে প্রতিদিনই লাখো লাখো তারার মধ্যে সুপারনোভা বিস্ফোরণ ঘটে চলেছে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি আসলে এক বিশাল লাইব্রেরি যেখানে রয়েছে নক্ষত্র কিংবা তারামূল বা স্টারডাস্ট, নক্ষত্রগুচ্ছ, নেবুলা, সুপারনোভা বিস্ফোরণের অবশেষ, এমনকি রহস্যময় ডার্ক ম্যাটার পর্যন্ত। কিন্তু প্রশ্ন হলো, এই গ্যালাক্সি কি চিরকাল এমনই থাকবে? ভবিষ্যতেও কি মিল্কি ওয়ে গ্যালাক্সি ঠিক একই অবস্থানে ও একই আকারে থাকবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে এটি আমাদের সূর্যের মতো একদিন নিঃশেষ হয়ে যাবে? আচ্ছা, এই প্রশ্নের উত্তর বিজ্ঞানীদের কাছ থেকে নেওয়ার আগে সমস্ত বিজ্ঞানী এবং মহাবিশ্বের স্রষ্টা সেই মহান বিজ্ঞানী কি বলেছেন সেটাই আমরা শুনে আসি। পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার ১০৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গোঠানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে। তার মানে অবশ্যই একদিন এই গ্যালাক্সিকে দুমড়ে মুচড়ে গুটিয়ে ফেলা হবে, এর ধ্বংস অনিবার্য। এটা বিজ্ঞানীরা বলার 1450 বছর আগেই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছে। কত বিজ্ঞানময় এই কোরআন, সেটাও আল্লাহ তাআলা মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েই তিনি বলে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের কসম, আল্লাহ তাআলা শপথ করে বলেছেন, কারণ এ যে চূড়ান্ত সত্য। তাহলে বিজ্ঞানীরাও বলছেন একই কথা। তারা বলছেন যে এই মহাবিশ্বে এমন কোনো কিছুই নেই যার কোনো শেষ নেই। যা কিছু সৃষ্টি হয়েছে তা একদিন ধ্বংস হবেই। আর ঠিক সেইভাবে মিল্কি ওয়ে গ্যালাক্সিরও একদিন মৃত্যু অনিবার্য। হ্যাঁ, এটা ঠিক যে আমরা বা আমাদের ভবিষ্যৎ কোনো প্রজন্ম হয়তো সেটা চোখে দেখে যেতে পারবে না, কিংবা হয়তো আমাদের অনেক 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 পরের কোনো প্রজন্ম এই ঘটনার সাক্ষী হতে পারে। যদি আমরা সায়েন্টিফিক্যালি মিল্কি ওয়ে গ্যালাক্সির মৃত্যু কিভাবে হবে সেটা ইমেজিনেশন করতে যাই, তাহলে মহাবিশ্বের রিয়েলিটিটা আসলে কিরকম দেখাচ্ছে। আমরা জানি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে প্রতিবেশী কাছের গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমেডা। মজার ব্যাপার বলুন কিংবা ভয়ঙ্কর ব্যাপার, মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি প্রতি সেকেন্ডে 100 কিলোমিটার গতিতে একে অপরের কাছে আসছে। কারণ এই দুইটি গ্যালাক্সি তাদের নিজস্ব গ্র্যাভিটেশনাল ফোর্স কিংবা মহাকর্ষীয় আকর্ষণে ধীরে ধীরে একে অপরের দিকে টানছে, ঠিক যেমন করে দুটি চুম্বক একে অপরকে টেনে নেয়। তবে টেনশন মুক্ত থাকার বিষয় হলো এই দুইটি গ্যালাক্সির মধ্যে সরাসরি সংঘর্ষ ঘটতে এখনো প্রায় 4.5 বিলিয়ন বছর বাকি, কিংবা 450 কোটি বছর বাকি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 4.5 বিলিয়ন বছর। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন বলা হয়েছিল মিল্কি ওয়ে গ্যালাক্সির মৃত্যু আমরা বা আমাদের কোনো ভবিষ্যৎ প্রজন্ম দেখে যেতে পারবে না, কারণ সেই সময়ের মধ্যে আমাদের পৃথিবীও হয়তো আর থাকবে না। কিছু জ্যোতির্বিজ্ঞানীদের মতে এই দুই গ্যালাক্সি একে অপরকে ধাক্কা না দিয়ে এক হয়ে যাবে বা মার্জ হয়ে যাবে। তাদের মতে এই দুই গ্যালাক্সির আকার অত্যন্ত বড় এবং তাদের মধ্যে থাকা তারাগুলোর মাঝে বিশাল ফাঁকা জায়গা রয়েছে। এক্ষেত্রে এই দুই গ্যালাক্সির তারাগুলোর মধ্যে একে অপরের সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা খুবই কম। ভবিষ্যতে এই দুটি গ্যালাক্সি এক হয়ে অ্যান্ড্রোমেডা প্লাস মিল্কি ওয়ে মিলে যে গ্যালাক্সিতে রূপান্তরিত হবে তার নাম দেওয়া যেতে পারে মিল্কি মেডা। তবে প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আজ থেকে 4.5 বিলিয়ন বছর পরে যখন এই দুইটি গ্যালাক্সি একে অপরের সাথে মিশ্রিত হয়ে যাবে, তখন কি এগুলো আসলেই একে অপরকে ধাক্কা দেবে, নাকি অযথা কোনো সমস্যা ছাড়াই দুটি গ্যালাক্সির তারাদের মধ্যে বিদ্যমান ফাঁকা জায়গার মধ্যেই উভয় গ্যালাক্সির তারাগুলো সেট হয়ে যাবে? আপনার চিন্তাভাবনা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশাল পরিসরে ছায়াপথ কিংবা গ্যালাক্সিগুলো একটি কালো ছায়ার মতো ছুটে চলেছে। এই দৌড়ে সবাই তাদের সবকিছু হারানোর জন্য প্রস্তুত। কিন্তু যেমন বলা হয়, প্রতিযোগিতায় বিজয় তারই হয় যে পুরো শক্তি দিয়ে সংগ্রাম করে। কিন্তু যখন এই সংগ্রাম মহাশূন্যের যোদ্ধাদের মধ্যে হয়, তখন এটি ব্রহ্মাণ্ডের এক নতুন অধ্যায়ের সূচনা করে।
একটি নতুন সূচনা, যা শুধু নতুন তারাগুলোকে অস্তিত্ব দেয় না, বরং তাদের গ্রহগুলোতে জীবন থাকার সম্ভাবনা তৈরি করে। যেমন আজ থেকে 13.8 বিলিয়ন বছর আগের কথা ভাবুন। প্রথমবারের মতো ব্রহ্মাণ্ড একটি বিশাল বিস্ফোরণ তথা বিগ ব্যাং বিস্ফোরণ ঘটিয়ে তার প্রথম শ্বাস নিয়েছিল, যার বিস্তার ছিল অদ্বিতীয়। কয়েক সেকেন্ডের মধ্যে এটি এমন একটি শক্তি মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছিল যা সময়ের সাথে সাথে পদার্থে পরিণত হয়। এবং এইভাবে তারাগুলি বিকশিত হয় এবং ছায়াপথগুলোর অস্তিত্বের সূচনা হয়। আজ থেকে প্রায় 13 বিলিয়ন বছর আগে মহাবিশ্বে অনেক গ্যালাক্সি কিংবা ছায়াপথ জন্ম নেয়, যাদের মধ্যে একটি ছিল আমাদের মিল্কি ওয়ে। কিন্তু এই একই সময়ে মিল্কি ওয়ের কাছাকাছি আরও একটি ছায়াপথ সৃষ্টি হচ্ছিল, যা আকারে ছোট হলেও এটি মিল্কি ওয়ের সমবয়সী কিংবা এর সাথেই ছিল। কিন্তু এর ভবিষ্যৎ সম্পর্কে এর স্রষ্টা মহান আল্লাহ তাআলার পরিকল্পনা হয়তো ভিন্ন ছিল। পরিণামস্বরূপ সৃষ্টি হওয়ার পরবর্তী 3 বিলিয়ন বছরে এই ছায়াপথ এমনভাবে গতিশীল হলো যে এখন থেকে কিন্তু 10 বিলিয়ন বছর আগে আমাদের মিল্কি ওয়ের সাথেও কিন্তু এই ছায়াপথের একটি বিশাল সংঘর্ষ হয়েছিল। যখন এই দুইটি বিশাল আকাশগঙ্গার মধ্যে সংঘর্ষ হলো, তখন তারাদের যুদ্ধ, তারাদের বন্যা এবং নতুন তারাদের সৃষ্টি হওয়ার এক আশ্চর্যজনক দৃশ্যের সৃষ্টি হলো। এই মহাযুদ্ধের শব্দ, এর বিচ্ছুরিত আলোকমালা এবং এর উত্তেজনা ছিল অত্যন্ত দুর্দান্ত। এটি একটি অনন্য গল্প যা মুগ্ধ করে, আকর্ষণ করে এবং এমন একটা ঘটনা ঘটায় যার কারণে আপনার এবং আমার অস্তিত্ব বর্তমানে রয়েছে। মানবজাতি পৃথিবীতে আসার পর থেকে এই পর্যন্ত সময়ে এসে এতটা উন্নতি করেছে যে আজ অনেক বড় বড় জটিল ও মীমাংসিত রহস্যের সমাধান করা অনেক সহজ হয়ে গেছে। মানুষ গ্র্যাভিটেশনাল ফোর্স কিংবা গুরুত্বাকর্ষণ আবিষ্কার করেছে, মহাবিশ্বের বস্তুসমূহের আবিষ্কার করেছে এবং এমন অনেক প্রযুক্তি আবিষ্কার করেছে যা মহাবিশ্বের দূরবর্তী রহস্যগুলো উন্মোচন করতে অনেক সাহায্য করছে। তো এই প্রযুক্তিগত উৎকর্ষতাকে ব্যবহার করে যে গবেষণা এবং অনুসন্ধান চলছে, তাতে একটি প্রশ্ন অটোমেটিক্যালি বারবার মানব মনে উকি দেয় এবং সেটি হলো, যদি 10 বিলিয়ন বছর পূর্বে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সাথে অন্য একটি গ্যালাক্সির সংঘর্ষ হয়েই থাকে, তাহলে সত্যি আমাদের নিজস্ব তারা সূর্য ঠিক এই দুইটি গ্যালাক্সির কোন গ্যালাক্সি থেকে অস্তিত্বে এসেছে? আচ্ছা, এখানে আরেকটি কথা বলে রাখা আবশ্যক যে এখন থেকে 10 বিলিয়ন বছর আগে যেই গ্যালাক্সির সাথে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সংঘর্ষ হয়েছিল, সেই গ্যালাক্সিটির নামকরণ করেছেন বৈজ্ঞানিকরা গায়া। তো মহাবিশ্বে টেলিস্কোপ ঘোরাতে ঘোরাতে পৃথিবীর জ্যোতির্বিজ্ঞানীরা এমন কিছু কণার সন্ধান পেলেন যার উৎপত্তি 10 বিলিয়ন বছর আগে একটি অনেক বড় বিপজ্জনক মহাজাগতিক ঘটনার ফলস্বরূপ হয়েছিল। এবং সেই ঘটনা ছিল গায়া এবং মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে মহাবিশ্ব কাঁপানো বিপজ্জনক সংঘর্ষ, যা কিনা
এই দুইটি আকাশগঙ্গার চিত্রকেই বদলে দিয়েছিল? তবে এই পুরো সংঘর্ষকে সরাসরি দেখতে হলে আমাদের মহাবিশ্বের গভীরতায় ডুব দিতে হবে এবং আমাদের মনের চোখে একে কল্পনা করতে হবে যে এটি আসলেই কেমন ছিল। আজ থেকে 13.8 বিলিয়ন বছর আগে ঘটে যাওয়া বিগ ব্যাং মহাবিস্ফোরণের পর যখন পুরো মহাবিশ্বের শক্তি এবং ভৌত রূপ নিতে শুরু করেছিল, তখন মহাবিশ্বে অসংখ্য অগণিত গ্যালাক্সি জন্ম নিতে শুরু করে এবং সেই সূচনা থেকেই আমাদের মিল্কি ওয়ে এবং গায়া এই দুইটি গ্যালাক্সির জন্ম হয়। একদিকে স্পাইরাল কিংবা সর্পিল আকৃতির গ্যালাক্সি আমাদের মিল্কি ওয়ে এবং অন্যদিকে নির্দিষ্ট কোনো আকার ছাড়াই ইরিগুলার ক্যাটাগরির গ্যালাক্সি গায়া। আর এই দুই গ্যালাক্সির আকার এবং ভরেও ছিল আকাশ পাতাল তফাৎ। একদিকে যেখানে মিল্কি ওয়ে গ্যালাক্সি ছিল 1 লাখ আলোকবর্ষ ব্যাস বিশিষ্ট একটি বিশাল গ্যালাক্সি, সেখানে গায়া ছিল মিল্কি ওয়ের পুরো ভরের মাত্র 10 থেকে 20%। অর্থাৎ গায়া মিল্কি ওয়ের সঙ্গে তুলনায় অনেক ছোট ছিল। তবে গায়ার এমন একটি বৈশিষ্ট্য ছিল যা এটিকে মিল্কি ওয়ের জন্য সবচেয়ে বড় বিপদে পরিণত করেছিল। প্রকৃতপক্ষে গায়ার গ্র্যাভিটেশনাল ফোর্স ছিল মিল্কি ওয়ের চেয়ে অনেক কম, যার কারণে গায়ার গঠন যখন শুরু হচ্ছিল সঙ্গে সঙ্গে মিল্কি ওয়ে এটিকে তার নিজের দিকে টানতে শুরু করেছিল। এটি অনেক দ্রুত গতিতে মিল্কি ওয়ের কাছাকাছি চলে এসেছিল। যেহেতু এটি আমাদের ছায়াপথের দিকে আসছিল, এর গতি আরও বাড়ছিল এবং প্রায় 3 বিলিয়ন বছরের একটি দীর্ঘ যাত্রার পর সেই দিনটি এলো যখন এটি সম্পূর্ণরূপে মিল্কি ওয়ের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুত ছিল। যখনই এই দুইটি গ্যালাক্সি একে অপরকে আঘাত করল, তখন তাদের মধ্যে থাকা অর্ধঘটিত তারাগুলো একে অপরকে আঘাত করতে শুরু করলো। মনে হচ্ছিল যেন দুজন গ্ল্যাডিয়েটর যুদ্ধক্ষেত্রে তাদের শক্তি প্রদর্শন করছে। যেহেতু গায়া মিল্কি ওয়ের তুলনায় অনেক ছোট এবং অতি ক্ষীণ ছিল, এই সংঘর্ষের ফলে মিল্কি ওয়ের একটি ছোট্ট অংশেই মাত্র বিশেষ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এটাকে আপনি দ্রুত বেগে ছুটে আসা দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হিসেবে কল্পনা করতে পারেন। তবে একটু থামুন, কারণ যদিও বা এই সংঘর্ষ অনেক বিপজ্জনক ছিল, তবে আমাদের মানব চোখ এবং মস্তিষ্কের পক্ষে এটা বোঝা অনেকটা কঠিন। এটি এমন একটি বিস্ফোরণ ছিল যা একাধিক আলোকবর্ষ দূরত্বে সঞ্চালিত হচ্ছিল এবং আমাদের দৃষ্টিকোণ থেকে তা উপলব্ধি করা আসলেই অসম্ভব। তবে যেহেতু আমরা এটি কল্পনা করছি, তাই আমরা পুরো ঘটনাটিকে দ্রুত এগিয়ে নিয়ে এই সময়সীমার সমস্ত ঘটনার দৃশ্য আমাদের চোখ দিয়ে দেখার চেষ্টা করছি। এই বিস্ফোরণের প্রথম পর্যায়ে গ্যাসের মেঘগুলো একে অপরকে আঘাত করতে শুরু করলো। তাদের মধ্যে থাকা সূক্ষ্ম মহাজাগতিক কণাগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করতে লাগলো এবং যারা নতুন করে গায়ার ভেতরে জন্ম নিয়েছিল তারা মিল্কি ওয়েতে থাকা বহু বিশাল তারার সঙ্গে সংঘর্ষ করে চিরকালের জন্য সেই তারাদের অংশ হয়ে গেল। এছাড়াও আমরা জানি প্রতিটি ছায়াপথের কেন্দ্রে রয়েছে একটি বিশাল ব্ল্যাক হোল, আর তখনও আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে স্যাজিটেরিয়াস এ নামের ব্ল্যাক হোলটি তখনও ছিল। বিজ্ঞানীরা বলেন এই বিস্ফোরণের কারণে এই দুইটি ছায়াপথের কেন্দ্রে থাকা ব্ল্যাক হোলগুলোর মধ্যেও সংঘর্ষ হয়েছিল, যার ফলে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের বিশাল ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এ অপর গ্যালাক্সি গায়া এর
কেন্দ্রের ব্ল্যাক হোলটিকে পুরোপুরি গিলে ফেলেছিল এবং হয়তো এ কারণেই আজ স্যাজিটেরিয়াস এ একটি বিশাল ব্ল্যাক হোল হিসেবে আমাদের ছায়াপথের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এদিকে এই দুইটি গ্যালাক্সির মিলনের ফলে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে তারার উৎপত্তি চালু ছিল, যা গ্যাসের ধারাবাহিক যোগানকে আরও উৎসাহিত করেছিল। এর ফলে এই উৎপত্তি প্রক্রিয়া আরও দ্রুততর হয়ে উঠেছিল। এই কারণে ধারণা করা হয় যে গায়া এবং মিল্কি ওয়ে গ্যালাক্সির এই মিলনের ফলে পরবর্তী 4 বিলিয়ন বছর ধরে খুবই তাড়াতাড়ি অনেক অনেক তারার সৃষ্টি হচ্ছিল, যা মিল্কি ওয়ে ছায়াপথকে একটি গাঢ় ডিস্ক আকৃতির কাঠামো তৈরি করতে সাহায্য করেছিল। এবং প্রায় 6 বিলিয়ন বছর আগে এই গ্যাস একটি পাতলা ডিস্কে রূপান্তরিত হয়েছে, যা আজকে আমরা দেখতে পাই। অন্যভাবে বলতে গেলে গায়ার মধ্যে যা কিছু বেঁচে ছিল তা আজ মিল্কি ওয়ে আকাশগঙ্গার প্রভামণ্ডলে নীল তারাদের একটি দলে পরিণত হয়েছে। এমনকি আজকে যে মিল্কি ওয়ে গ্যালাক্সির আকার স্পাইরাল বা সর্পিল আকৃতির দেখা যায়, তার পেছনেও এই সংঘর্ষের প্রভাব রয়েছে। অর্থাৎ যদি আজ থেকে 10 বিলিয়ন বছর আগে এই ঘটনা না ঘটত, তবে আজ আমাদের গ্যালাক্সির আকার হয়তো এমন থাকতো না। গায়ার সাথে মিল্কি ওয়ে গ্যালাক্সির এই সংঘর্ষের প্রভাব ছাড়া মিল্কি ওয়েতে তারাদের সংখ্যা কিছুটা ভিন্ন হতে পারত। কারণ গায়ার সংঘর্ষের ফলে আমাদের ছায়াপথে নতুন নতুন তারা এবং বিভিন্ন মহাজাগতিক উপাদান এসেছিল। এবং নিঃসন্দেহে বলা যায় গায়ার সাথে মিল্কি ওয়ে গ্যালাক্সির এই সংঘর্ষ আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিকে বর্তমান রূপ দিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই গুরুত্বপূর্ণ ঘটনা ছাড়া হয়তোবা আজকে মিল্কি ওয়ে গ্যালাক্সির স্ট্রাকচার এবং ফিচার ভিন্ন রকম হতে পারত, যার ফলে আমাদের গ্যালাক্সি সিস্টেমের অন্যান্য গ্যালাক্সিদের সাথে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সংঘর্ষ কিংবা মহাজাগতিক সময়ের নানা ধরনের দৃশ্যমান পরিবর্তন ঘটত। আর কে জানে, যদি এই ঘটনা না ঘটত, আমাদের সূর্য এবং সূর্যমণ্ডল হয়তো এমন কোনো জায়গায় জন্ম নিত যেখানে পৃথিবী তো দূরের কথা, মঙ্গল গ্রহেরও সৃষ্টি হয়তো সম্ভব হতো না। সর্বোপরি এই সবকিছুর স্রষ্টা মহান আল্লাহ তাআলার সুপার মাস্টার প্ল্যানেই ঘটেছিল, এবং যা কিছু ঘটছে এবং পরবর্তীতে ঘটবে সবই তার সুপার মাস্টার প্ল্যানেরই অংশ। সর্বপ্রথম যখন বিজ্ঞানীরা এই দুইটি গ্যালাক্সির সংঘর্ষের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হলেন, তখন তাদের মনে আরেকটি প্রশ্ন এলো যে কি আমাদের সূর্যও কি এই মহাজাগতিক ঘটনার অংশ ছিল? এই সংশয় দূর করার জন্য বিজ্ঞানীরা পুরো ঘটনাটির গভীর বিশ্লেষণ শুরু করলেন এবং তারা এই সিদ্ধান্তে পৌঁছালেন যে এর সম্ভাবনা শূন্যের সমান। কারণ অধিকাংশ তারার জন্মই হয় আণবিক গ্যাসের মেঘের মধ্যে, যা গ্যালাক্সিগুলোর মধ্যে থাকা গ্যাস ও ধূলিকণার ঘন এলাকার মধ্যেই থাকে, যাকে আমরা নেবুলা বলে জানি। ঘন গ্যাসের এই মেঘ তার নিজের গুরুতর গ্র্যাভিটি কিংবা মাধ্যাকর্ষণ প্রভাবে সংকুচিত হয় এবং তারপরে প্রোটোস্টেলার কোর কিংবা প্রথম তারকা কোর সৃষ্টি হয়। তাই বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছালেন যে সূর্যের সৃষ্টি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে হয়েছিল এবং ওরিয়ন নেবুলা থেকেই তার জন্ম। তো ব্যাপারটা এরকম যে কয়েক মিলিয়ন বছর ধরে যখন আমাদের সূর্যের
ফার্স্ট কোরটি জন্ম নিয়েছিল, তখন তার চারপাশের মেঘ থেকে আরও গ্যাস ও ধূলিকণা সংগ্রহ করছিল এবং একসময় তার যথেষ্ট তাপমাত্রা ও চাপের সাথে পরমাণু সংলয়নের জন্য প্রস্তুত হয়ে সূর্য নামের আমাদের তারাটি অস্তিত্বে আসে। অন্যদিকে মিল্কি ওয়ে এবং গায়ার যে সংঘর্ষ, এই মিলনের ফলে শুধুমাত্র সেই পরিবেশকে প্রভাবিত করতে সক্ষম হয়েছিল। যখন এই দুই আকাশগঙ্গা একে অপরের সাথে সংঘর্ষ করছিল, তখন সেখানে থাকা তারাগুলির মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে এটি দেখতে ছিল এক প্রকার সুপারনোভা বিস্ফোরণের মতো, যেখানে অসংখ্য আলোক রশ্মি পুরো এলাকা আলোকিত করে তুলেছিল। প্রথমে যেই সংঘর্ষ ঘটেছিল তা একে অপরকে ধ্বংস করতে শুরু করেছিল। কিছু সময় পর এই তারাগুলি একে অপরের সাথে মিশে গিয়ে একটি ব্ল্যাক হোলে পরিণত হতে শুরু করল। ফলস্বরূপ আজ মিল্কি ওয়ের কেন্দ্রে যে একটি বিশাল ব্ল্যাক হোল রয়েছে এবং এর ডিস্কের ভেতরেও অনেক ছোট ছোট ব্ল্যাক হোল লুকানো রয়েছে, যেগুলো এই মহাজাগতিক বিস্ফোরণের সময় সৃষ্টি হয়েছিল। বিগত কয়েক মহাজাগতিক শতাব্দীতে মিল্কি ওয়ের সাথে আর কোনো আকাশগঙ্গার সংঘর্ষ ঘটেনি। আমি এখানে বলেছি শুধুমাত্র শতাব্দী নয়, মহাজাগতিক শতাব্দী। আমাদের পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসলে একটি বছর হয় এবং এই পৃথিবীর 100 বছরে 1 শতাব্দী। আর মহাজাগতিক বছর হলো যখন সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চতুর্দিকে একবার ঘুরে আসে, তখন সেটা 1 মহাজাগতিক বছর। যদি সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চতুর্দিকে 100 বার ঘুরে আসে, তাহলে বলা যায় 1 মহাজাগতিক শতাব্দী। মজার ব্যাপার হলো পৃথিবীর 1 বছর সমান 365 দিন, আর সূর্যের 1 বছর সমান পৃথিবীর 23 কোটি বছর। তার মানে হলো পৃথিবীর 23 কোটি বছরে সূর্যের 1 বছর। তবে জ্যোতির্বিজ্ঞানীদের হাতে থাকা প্রমাণে দেখা যায় ভবিষ্যতে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির জন্য যে বিপদ আসতে চলেছে তা নিশ্চিতভাবেই ছোট হবে না, কারণ মিল্কি ওয়ের অন্য আকাশগঙ্গার সাথে সংঘর্ষের ইতিহাস অত্যন্ত পুরনো এবং এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ভবিষ্যতে হতে পারে। অর্থাৎ আমাদের গ্যালাক্সি সম্ভবত তার কোটি কোটি বছরের দীর্ঘ ইতিহাসে আগেও অন্যান্য গ্যালাক্সির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং এই সংঘর্ষ আসলে অনেক নাটকীয় ঘটনা এবং পরিবর্তনের জন্ম দিয়েছে। বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন যে গ্যালাক্সি বা ছায়াপথ স্যাজিটেরিয়াসের সাথে মিল্কি ওয়েতে সংঘর্ষ আগামী 1 বিলিয়ন বছরের মধ্যেই ঘটবে। আসলে স্যাজিটেরিয়াস গ্যালাক্সি বা ছায়াপথ একটি ছোট নিম্নমানের গ্যালাক্সি বা ছায়াপথ বর্তমানে মিল্কি ওয়ে দ্বারা শোষিত হচ্ছে। এটি ধারণা করা হচ্ছে গায়ার মতোই এই আকাশগঙ্গাও মিল্কি ওয়ের সাথে সংযুক্ত হতে পারে, যার ফলে মিল্কি ওয়েতে নতুন নক্ষত্র, গ্রহ এবং সৌরমণ্ডল তৈরি হবে। একবার কি ভেবে দেখেছেন মহাজাগতিক এই ঘটনাগুলো ঘটে বিলিয়ন বিলিয়ন বছরের ব্যবধানে? এমনকি আমাদের সূর্য একবার মিল্কি ওয়ের কেন্দ্রে প্রদক্ষিণ করে আসতেই সময় নেই পৃথিবীর 23 কোটি বছর। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আমাদের জীবন মাত্র 50-60 বছরের, অর্থাৎ কত ক্ষুদ্র স্বল্প সময়ের জন্য এই পৃথিবীতে আমাদের আসা। কেন আল্লাহ তাআলা আমাদেরকে 100 বছর, 1000 বছর পর্যন্ত হায়াত দিলেন না, যাতে আমরা এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করতে পারি কিংবা এই পৃথিবীকে আরো অনেক বেশি উপভোগ করতে পারি? কারণ আমাদের এই ক্ষুদ্র জীবন দিয়ে তো আসলে পৃথিবীর পুরো সৌন্দর্য দেখা আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দুনিয়ার এই জীবন হচ্ছে বিশাল সমুদ্রে তুমি হাত ডোবানোর পরে তোমার হাত থেকে যে ফোঁটা ফোঁটা পানি পড়বে, সেই ফোঁটা ফোঁটা পানির পরিমাণের মতো। অর্থাৎ দুনিয়ার জীবন সেই হাত থেকে ঝরে পড়া পানির ফোঁটার মতো, আর আখিরাতের জীবন হচ্ছে ওই মহাসমুদ্রের মতোই বিশাল। এবং মহাজাগতিক এই বস্তুগুলোর সৃষ্টি, তাদের জীবন এবং মহাজাগতিক বিভিন্ন ইভেন্টসের যে সময়কাল, এগুলোর সময়কে আমরা বিবেচনা করলে এই বিষয়টা সহজেই বুঝতে পারি।
তো কথা বলছিলাম মিল্কি ওয়ে গ্যালাক্সির সাথে ভবিষ্যতে অন্য গ্যালাক্সির সংঘর্ষের বিষয় নিয়ে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি লোকাল গ্রুপ নামে একটি ছায়াপথ গোষ্ঠীর অংশ। এই লোকাল গ্রুপে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি বা আরও অন্যান্য ছোট উপগ্রহ গ্যালাক্সি বা ছায়াপথ অন্তর্ভুক্ত। এবং আমরা ইতিপূর্বে জেনেছি মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমেডা প্রতি সেকেন্ডে 100 কিলোমিটার গতিতে একে অপরের কাছে আসছে এবং পরবর্তী 4.5 বিলিয়ন বছরের মধ্যে এই দুইটি গ্যালাক্সি সংঘর্ষে লিপ্ত হবে। এই সংঘর্ষের ফলে মিল্কি ওয়ে অ্যান্ড্রোমেডার সাথে মিশে যাবে এবং এই দুই গ্যালাক্সির মধ্যেকার তারাগুলো গ্যালাক্সি দুইটির খালি জায়গা দখল করে দুটি গ্যালাক্সি মিলে একটি বৃহৎ গ্যালাক্সি তৈরি হবে, যার নাম হবে মিল্কোমেডা। उनकी देवी हेरा ने फैलाया है, वहीं रोमन सभ्यता इसे अपनी সুদূর মহাবিশ্বের প্রতিটি কোণে নিঃশব্দ রহস্যময় বিশালতা রয়েছে। यानी कि एक ऐसा रास्ता जो दूधिया रंग में रंगा हो, যা আমাদের মহাবিশ্বের অন্তহীন গভীরতায় হারিয়ে যাওয়ার অনুভূতি দেয়। ये पूरी दुनिया इसी के एक हिस्से में बसी है। हम मनुष्य মহাবিশ্বের এই গভীরতায় মহাবিশ্বের চতুর্দিকে প্রায় 2 লাখ কোটি গ্যালাক্সি বা ছায়াপথ রয়েছে। এটি আমাদের মহাবিশ্বের বিশালতা, অসীমতা এবং অনন্যতাকে অনুভব করায়। पर क्या वाकई में अपने नाम की तरह ही ये स्ट्रक्चर अंतरिक्ष में मौजूद कोई এই 2 লাখ কোটি গ্যালাক্সির মধ্যে প্রতিটি গ্যালাক্সি বা ছায়াপথের নিজস্ব, অনন্য এবং রহস্যময় এবং প্রতিটি গ্যালাক্সির যার যার নিজস্ব সীমানা রয়েছে। এই সীমানা শুরুর, এই সীমানা শেষের, এই সীমানা আয়তনের, এই সীমানা আয়ুর। आज के इस डॉक्यूमेंट्री के द्वारा हम इन्हीं सारे सवालों का जवाब देने वाले हैं और साथ ही मिल्की वे से जुड़ी कुछ ऐसी मिस्ट्री যেখানে একটি গ্যালাক্সির সীমানা কিংবা আয়ু শেষ হয়, ঠিক সেখান থেকেই অন্যটির সীমানা কিংবা জীবন শুরু হয়। যদি কোনো কারণে কোনো গ্যালাক্সির এই আয়ু কিংবা জীবন সীমানার সমাপ্ত হয়, তাহলে এক মহাকাব্যিক মহাজাগতিক ঘটনা ঘটে, যা ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য। আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে কিংবা আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডার সাথেও এমন কিছু ঘটনা ঘটতে চলেছে, যাকে আমরা বলবো এই দুইটি গ্যালাক্সির সংঘর্ষ। একটু ভাবলে অবাক হতে হয়, এই মহাবিশ্বে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি এই পর্যন্ত মহাকাশ বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন। প্রতিটি গ্যালাক্সি তার নিজস্ব আয়তনে আমাদের কল্পনায় অনন্ত বিশাল। এমনকি প্রতিটি গ্যালাক্সির প্রতিটি বিন্দু, প্রতিটি তারা, প্রতিটি স্পেস আমাদের কল্পনার চেয়েও লাখো কোটি গুণ বিশাল। আমরা তো শুরুতেই জেনেছি যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির যে ক্ষুদ্রতম যে বাহুগুলো, যেগুলো গৌণ, যেগুলো বিজ্ঞানীরা গণনায় ধরেন না, সেরকম একটি বাহুর ক্ষুদ্র একটি কর্নারে আমাদের অবস্থান, আমাদের সৌরজগতের অবস্থান, আমাদের নক্ষত্রের অবস্থান। সেই ওরিয়ন সিগনাস আর্মের 80 কোটি নক্ষত্রের কোনো এক কোণা কিঞ্চিতে আমাদের নক্ষত্র সূর্য এই মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনায় কতটা ক্ষুদ্র। বিজ্ঞানীরা ছোট্ট একটি এক্সাম্পল দিয়েছেন, যা শুনলে বিস্ময়ে হতবাক হতে হয়। সেটা কেমন জানেন? যদি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিকে পুরো যুক্তরাষ্ট্রের সাথে তুলনা করা হয়, তাহলে আমাদের নক্ষত্র সূর্য হবে পুরো যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শ্বেত রক্তকণিকার সমান। তাহলে শ্বেত রক্তকণিকার আকার কেমন? এটা রিয়েলাইজ করার পর আপনার হুঁশ উড়ে যাবে। কোনো একটা সুই কিংবা পিনের অগ্রভাগে ঠিক যতটুকু রক্ত ধারণ করে, সেই রক্তের মধ্যে থাকে প্রায় 50 লক্ষ রক্তকণিকা। আল্লাহু আকবার। তাহলে এবার চিন্তা করুন একটি শ্বেত রক্তকণিকার আকার কেমন। সুতরাং মিল্কি ওয়ে গ্যালাক্সি যদি পুরো যুক্তরাষ্ট্র হয়, তাহলে আমাদের সূর্য হবে ঠিক একটি শ্বেত রক্তকণিকার আকারে। এবার তাহলে চিন্তা করুন মিল্কি ওয়ে গ্যালাক্সি কত বড়, আর মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনায় সূর্য কতটা ক্ষুদ্র। আর এই সূর্য আমাদের পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়।
তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনায় আমাদের পৃথিবী বিশাল সাহারা মরুভূমির একটি ক্ষুদ্র বালিকণার চাইতেও কয়েক মিলিয়ন গুণ ছোট। সুবহানাল্লাহ। পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সি যদি সাহারা মরুভূমি হয়, সেই সাহারা মরুভূমির একটি বালিকণার চাইতে ক্ষুদ্র আমাদের পৃথিবী। আর এই মহাবিশ্বে এরকম গ্যালাক্সি বিদ্যমান রয়েছে এই পর্যন্ত জানা মতে প্রায় 2 লাখ কোটি। আল্লাহু আকবার। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়ে প্রায় দ্বিগুণ, এবং এটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়ে প্রায় 26,50,000 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। সবচেয়ে কাছের গ্যালাক্সিটি। অন্যান্য দূরে থাকা গ্যালাক্সিগুলোর কি অবস্থা সেদিক থেকে চিন্তা করলে বলুন তো এই মহাবিশ্ব কত বড়। এই সব কিছু মহান আল্লাহ তাআলার অসীম ক্ষমতার অনন্য নিদর্শন। কোন স্রষ্টার নাফরমানি করে চলেছি আমরা? কত ক্ষুদ্র আমাদের জীবন এই মহাজাগতিক বস্তুগুলোর জীবনের তুলনায়। সব কিছু দিয়ে আমরা ক্ষুদ্র, আমরা হায়াতে ক্ষুদ্র, আমরা আকারে ক্ষুদ্র, আমরা গণনায় ক্ষুদ্র, আর মহাজাগতিক ক্যালকুলেশনে আমরা একেবারেই নগণ্য। বিদায় বেলার আগে শুধু এটাই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন তিনি তার নিদর্শনাবলী ব্যক্ত করবেন পৃথিবীর দিগন্তে কিংবা মহাবিশ্বে, তার মধ্যে আমাদের গ্যালাক্সির পুরো হিস্ট্রি আমরা শুনলাম, পুরো স্টোরি আমরা শুনলাম। সেই মহান স্রষ্টাকে কে কতটুকু রিয়েলাইজ করতে পেরেছেন? অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখা শেষে একবার রাতের আকাশের তারাগুলোর দিকে আরেকবার তাকাবেন, চতুর্দিকের এই বিশাল আকাশকে একবার নিজের হৃদয় দিয়ে রিয়েলাইজ করবেন, একবার ভাববেন আপনার চোখে ধরা পড়া ক্ষুদ্র ক্ষুদ্র তারাগুলো কত দূরে, এগুলো আকারে কত বড়। হয়তো আপনার মন আপনাকে এই প্রশ্নের উত্তর দেবে, হয়তো আপনার মন আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আরেকবার চিনিয়ে দেবে। আমাদের এই ক্ষুদ্র জীবনে জাগতিক যে চাওয়া পাওয়াগুলো নিয়ে আমরা পেরেশান রয়েছি, অথচ মহাজাগতিক বস্তু এবং সময়ের তুলনায় এগুলো সম্পূর্ণ অকারণ এবং অমূলক। একবার নিজের হায়াতের স্কেলটাকে যদি আমরা মেপে দেখি, তাহলে আজকে যে আমরা 20 বছর বয়সে অবস্থান করছি, আমরা বুঝতেই পারিনি 20 বছর কোন দিকে চলে গেল। যারা 30 বছরে আছি তারাও বুঝতে পারেনি। যারা 65 কিংবা 70 বছর বয়সে এসে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন, তারা পিছন দিকে তাকিয়ে অবাক হয়ে যান, কিভাবে কেটে গেল এই 70 বছর, কিভাবে কেটে গেল এই 65 বছর, কিভাবে শেষ হয়ে গেল আমাদের এই মূল্যবান হায়াত। সেখান থেকেই বোঝা যায় আমাদের এই জীবন কত ক্ষুদ্র, কত ক্ষুদ্র, আর আখেরাতের জীবন কত বিশাল, কতটা অন্তহীন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। তিনি আমাদের এই ক্ষুদ্র হায়াতকে তার দেখানো পথে পরিচালিত করে আখিরাতের অনন্ত জীবনে কামিয়াব হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।